নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অভয়া ঝড় আপাতত স্থিমিত, আবার কবে এই অভয়া প্রবল বেগে ঝড় হয়ে উঠবে সেটা আমাদের এখনো জানা নেই। এই কেন স্থিমিত, তার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ সিবিআই আদালতে যে চার্জশিট জমা দিয়েছে তাতে একমাত্র খুনি এবং ধর্ষক হিসাবে সঞ্জয়ের নামই সেখানে দিয়েছে, আর কারোর নাম সেখানে তারা দেয়নি। যে এই কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি, এবং এই যে কে তত্ত্ব ধামাচাপা দিতে গিয়েছিল পরবর্তীকালে তাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা আসবে, এবং এখনো আর কেউ এই খুনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কিনা সেটা এখনো কিন্তু সিবিআই তদন্তে আর কি উঠে আসেনি। তার ফলে যেটা হলো, 70 দিনের ওপর যে গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেছিল সেটা এখন অনেকটা কমে গেছে। আবার যে কোনো মুহূর্তে উঠতে পারে। যে বললাম, যদি সাপ্লিমেন্টারি চার্জশিটে একাধিক পুলিশ কর্তার নাম থাকে যে এরা অবয়ার খুন এবং ধর্ষণ কাণ্ড চাপতে চেয়েছিল, তাহলে কিন্তু আবার যে কোনো একটা বলতে পারি এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, হঠাৎ করে ব্লাস্ট করে যাবে। কারণ এই যে লার্জার কনস্পিরেসি, সেটা কি শুধুমাত্র একটা সঞ্জয় রায়কে বাঁচাতে, বৃহত্তর ষড়যন্ত্র শুধুমাত্র সঞ্জয় রায় একটা মাতাল তাকে বাঁচানোর জন্য করা হলো, নাকি আর কাণ্ডে আর কেন? অভয়া কি শুধু একটা বিকৃত কামের শিকার, নাকি তার পেছনে অনেক বড় কারণ আছে? সেগুলো যতক্ষণ না প্রকাশ্যে আসবে, হ্যাঁ, সরকার বলতে পারবেন, তৃণমূল সরকার অক্সিজেন নিতে পারবে। মধ্যখানে তাদের মনে হচ্ছিল যে এই বুঝি দম বন্ধ হয়ে গেল, বাংলাদেশের ঘটনার সঙ্গে এই ঘটনাটাও সারফেসে এসেছিল বলে এখন তারা কিছুটা হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিতে পারবে। আমি এতক্ষণ অভয়ার কথা বললাম একটাই কারণে, অভয়া কাণ্ডে তারা যদি কিছুটা অক্সিজেন নেওয়ার সময় পায়, কিন্তু এই 26,000 প্রায় শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী চাকরি চলে যাওয়াতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা কিন্তু সত্যি এখন সেই অক্সিজেন নেওয়ার জায়গাটাও তাদের কাছে খুব কমে যাচ্ছে। ওখানে অভয়া কাণ্ডে সিবিআই যদি কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল সিবিআইকে, কারণ আদালত, নিম্ন আদালত তার রায়ে বলেছিল, শিয়ালদা কোর্ট, যে সিবিআই তদন্ত বিশাল কিছু করেনি। কলকাতা পুলিশের যে তদন্ত সেটাই এদিক ওদিক করে ওই কাট অ্যান্ড পেস্ট করে তারা ছেড়ে দিয়েছে। এবং যিনি সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পহুজা, তিনি পর্যন্ত ঘটনাস্থলে যাননি, সেটা তদন্ত যেটা রায়, সেই রায়ের রিপোর্টে বলা হয়েছে। তো সেখানে সিবিআই কেউ পুলিশের পাশাপাশি কাঠগোড়ায় তোলা হয়েছিল। কিন্তু এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে রায়, সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু সিবিআই এর ভূমিকায় যে প্রশংসাই করা হয়েছে এক প্রকার। এবং সিবিআই পেরেছে যেটা এসএসসির করার কথা ছিল, যে ওই ওএমআর তার একটা বিরাট ইমেজ তারা একজনের বাড়ি থেকে সেটা উদ্ধার করেছে, যেটা বেসিসে বলা হচ্ছে আজকে, যাই হোক, একটা অযোগ্যদের একটা তালিকা হয়েছে, সেটা 7,000 হোক 8,000 হোক, একটা তালিকা তৈরি হয়েছে। যেটা এসএসসির করার কথা ছিল তারা পুরোটা ডিস্ট্রয় করে দিয়েছে। তারা ওএমআর ডিস্ট্রয় করেছে, তারা মিরার ইমেজ ডিস্ট্রয় করেছে। একটা কারণেই করেছে, কারণ তারা দুর্নীতি করবে, এটা সেই দুর্নীতিটা যেন ধরা না পড়ে, সেই কারণেই তারা করেছে। কারণ তারা দুর্নীতিটা করবে বলেই আজকে পুরো জিনিসটাকে তারা শেষ করে দিতে চেয়েছে। এটা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় করেনি, এটা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং সেটা বারবার করে রায়ের কপিতে উঠে এসেছে। আজকে বলা হচ্ছে যে এসএসসি যে শুধুমাত্র দুর্নীতি করেছে তাই নয়, সেই দুর্নীতি তারা ধামাচাপা দিতে গেছে। সিবিআই ওখানে কাঠগোড়ায় হলে এখানে সিবিআই কিন্তু সাবাসি প্রাপ্ত, কারণ এখনো পর্যন্ত কিন্তু এই তদন্তটা চলছে। কারণ এখনো পার্থ চ্যাটার্জি জেলে, পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে একের পর এক আমরা দেখতে পাচ্ছি তার জামাই থেকে শুরু করে আদালতে পর্যন্ত গোপন জবানবন্দি দিচ্ছে, ফলে ঘেরাটোপে ঘিরে গেছে। কাকুর বাড়িতে আছে অবশ্য জামিনে, কিন্তু সেখানে আধা সামরিক বাহিনী তার ঘিরে রেখেছে। একইভাবে জনৈক অভিষেক কে কবে আবার ডাকা হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। ফলে এই তদন্ত কিন্তু তার মতো এগোচ্ছে, কারণ এটা
অনেকটা ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, আপনি একটার পর একটার পর একটা ছাড়িয়েই যাবেন, কারণ দুর্নীতিটা তো হয়েছে দীর্ঘদিন ধরে। এবং তারপর তার প্রমাণ নষ্ট করা হয়েছে, যে প্রমাণ নষ্ট করা হলে তার পেছনে আর কি খুলে খুলে খোসা ছাড়িয়ে 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 যেতে যেতে এটা বহু সময় লাগবে। আমি বা আপনি হঠাৎ মনে হতে পারে যে একদিনেই তো কেন, অসুবিধা নেই, আমরা যে চোখের সামনে সব দেখতে পাচ্ছি দেখুন, সেটা হচ্ছে আলাপ আলোচনায় পাড়া রকে করা একরকম, সেটা আদালত গ্রাহ্য প্রমাণ হিসাবে তথ্য এবং প্রমাণ সেটা কিন্তু পেশ করাটা আদালতে অন্য জিনিস। তাহলে এরা ভারতবর্ষের সব থেকে বড় বড় লয়ার চুরির টাকায় দিচ্ছে, যাদের 25 লাখ 30 লাখ একদিনের ফিস, তারা এই আইনের ঘাতঘোট গুলো খুব ভালো জানে। তাই একটা এন্টায়ার ডিস্ট্রয় হয়ে যাওয়া ডকুমেন্টকে আবার জাগিয়ে তোলা খুব কঠিন, যেটা অভয়া কেসে কিন্তু পারা যায়নি। অর্ধেক ডকুমেন্টই তারা নষ্ট করে দিয়েছে, পরবর্তীকালে দেখা যাবে। হ্যাঁ, যেটা ফলে যেটা আমরা আলোচনায় ছিলাম, যে অভয়াকাণ্ড কিছুদিনের জন্য ধামাচাপা হলে এইটা কিন্তু যেভাবে উঠবে শাসকের পক্ষে বা রাজ্য সরকারের কাছে মোকাবিলা করা খুব কঠিন। কেন কঠিন? প্রথমত হচ্ছে রাজ্য সরকার আবার কবে এদের পরীক্ষা দিতে পারবে, সেটা কিন্তু আমি এসএসসি চেয়ারম্যানের যে প্রেস কনফারেন্স, সেটা নিশ্চিত নই। আর কি 3 মাসের মধ্যে প্রক্রিয়াটাই শুরু করতে পারবে কিনা সেটা জানা নেই। স্কুল শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে যে কবে থেকে আবার শিক্ষকেরা স্কুলে যাবেন। তিনি যে কি উত্তর দিলেন, যাবেন না যাবেন না, গেলে কবে যাবেন, কিছুই জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আছে, ফলে বোঝা যাচ্ছে যে ওনারা নিজেরা সম্পূর্ণভাবে জানেন না, এতটাই ছড়িয়ে ফেলেছেন এবং সেটা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে। একদিকে এই যে ছেলে যাদের আর কি চাকরি যোগ্য, যাদের চাকরি চলে গেল, তারা কি স্যালারি পাবেন? তারা কি এখন স্কুলে যেতে পারবেন? সেটা পারলে কতদিনের জন্য, যতক্ষণ না কোনো তাদের 2016-এ তাদের যে চাকরির আর কি প্রমাণপত্র, সেটা যতক্ষণ না ক্যান্সেল করে দেওয়া হয়, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা ততক্ষণ পর্যন্ত তারা যাবেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখনো কোনো কমপ্লিট গাইডলাইনই নেই যে তারা যাবে না যাবে না, তারা মাইনা পাবে না পাবে না, পেলে কতদিনের জন্য পাবে। রাজ্য সরকার কিন্তু আতান্তরে হাতড়ে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা না প্রশাসনিকভাবে এটার মোকাবিলা করতে চাইছেন, তার থেকে অনেক বেশি উনি চাইছেন রাজনৈতিকভাবে এটার মোকাবিলা করতে। কারণ যে ঝড় তিনি ভেবেছিলেন যে অভয়াতে থামিয়ে দেওয়া গিয়েছিল, সেটা যতটা না প্রশাসনিক, হ্যাঁ সিদ্ধান্ত কিছু নিয়েছিলেন, পুলিশ কমিশনারকে সরানো, তারপরে স্বাস্থ্য দপ্তরের 2 আধিকারিককে সরানোই হয়েছিল, তাদের বরঞ্চ উচ্চ পদ দেওয়া হয়েছিল বা তার ইকুইভ্যালেন্ট কোনো পদ দেওয়া হয়েছিল, এরকম না তাদের কোনো শাস্তি দেওয়া হয়েছিল। চাপের মুখে তিনি সেটা করতে বাধ্য হয়েছিলেন। এবার কি, এবার তো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত কি নেবেন? কারণ এই সরকার এখনো পর্যন্ত এসএসসি মাত্র 2বার নিতে পেরেছে। এদের কবে চাকরি দিতে পারবে সেটা নিজেরাও সরকার জানে না, কতদিনের মধ্যে দিতে পারবে এবং তারপর কতজন পরীক্ষা দেবে। কারণ 16 সালে প্রায় 25 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, তারা সবাই পরীক্ষা দেবে কিনা এখনো পর্যন্ত কিন্তু সরকারের কাছে স্বচ্ছ কোনো গাইডলাইন নেই। একমাত্র যেটা পড়ে আছে সেটা হচ্ছে রাজনীতি। এই রাম বাম, বিকাশ ভট্টাচার্য, অভিজিৎ গাঙ্গুলি চাকরি খেতে চাইছে। চাকরি কেউ খেতে চায়নি। চাকরি যাওয়ার জন্য সম্পূর্ণ দায় এই এই সরকার, এসএসসি, আর কারোর কোনো দায় নেই। তারা বারবার করে এতদিন ধরে, গত বছর 24-এর এপ্রিলের শেষ উইকে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যায়নি, তারপরে একটা বছর সুপ্রিম কোর্টে মামলা চলেছে, সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারেনি এসএসসি। আজকে এসএসসি চেয়ারম্যান বলছে আমরা তালিকা দিয়েছিলাম। কিসের তালিকা? যে তালিকাটাই বলছে কিসের বেসিসে? কারণ তারা তো মিরার ইমেজ পুড়িয়ে দিয়েছে। তালিকাটা কিসের দিয়েছিল? এখন তাদের গা থেকে দায় ঝাড়ার জন্য নানা রকম কথা তাদের বলতে হচ্ছে, বা তারাও বলতে স্বশাসিত হলেও তারা বলতে বাধ্য হচ্ছে চাপের মুখে। তাই বললাম যে দেখলাম শিক্ষামন্ত্রী প্রায় পালিয়ে গেলেন, নিজেও জানেন না কি হবে, ঝড় কোথায় আসবে। তাই এই ঝড়, অভয়াটা আপাতত স্তিমিত, যদি আবার সামনে উঠে আসে, এর সঙ্গে যদি যুক্ত হয়, কারণ দুর্নীতি ইস্যুটা কিন্তু আবার সারফেসে চলে এসছে, প্রবল ভাবে চলে এসছে। এবার তার সঙ্গে আরেকটা বিষয় এর সঙ্গে যোগ করুন, একটা হচ্ছে যোগ্য। অলরেডি আমরা দেখতে পারলাম যে ক্যানিং বোধহয় একজন আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছেন। ফলে সামাজিকভাবে এটা কোন জায়গায় যাচ্ছে, মারাত্মক দিকে যাচ্ছে। আর একটা হচ্ছে যারা অযোগ্য, তারা তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন,
কোনো কোনো জায়গায় 8 লাখ 10 লাখ, প্রাথমিকেই ছিল 8 লাখ 10 লাখ, এখানে হয়তো আরো বেশি, কারণ 20 লাখ এইতে আমরা দেখছিলাম। আহ, প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস একটা ভিডিওতে বলেছিলেন তার কাছে নাকি এসেছিল এরকম 25 লাখ 30 লাখ এরকম ভাবে এক একটা দুর্নীতির চাকরি বিক্রি হয়েছে। এবার যারা চাকরিটা কিনলেন তারা ধার দেনা, হয়তো জমি বিক্রি করে মায়ের গয়না বন্ধক রেখে তৃণমূল নেতাদের টাকা দিলেন, মন্ত্রী সান্ত্রীদের টাকা দিলেন। এবার তারা যখন টাকাটা ফেরাবেন 2019 থেকে 2024, কম টাকা নয়। এবং তার সঙ্গে কলকাতা হাইকোর্ট বলেছিল যে তার সঙ্গে সুদ সহ, তো সেই টাকা ফেরাতে গেলে আবার অ্যানাদার 30-40 লক্ষ টাকা তারা কোথায় পাবেন, কোথা থেকে ফেরাবেন? হ্যাঁ, অন্যায় তারা করেছেন, কিন্তু অন্যায় সমানভাবে দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আজ পর্যন্ত দল কিন্তু একবারও যারা এই চাকরি চুরিতে অ্যারেস্ট হয়েছেন তাদের পর্যন্ত দল থেকে বার করে দিতে পারেনি। এখনো পর্যন্ত কিন্তু জীবন কৃষ্ণ সাহা হোক, মানিক ভট্টাচার্য হোক, তাদের বলা হয়নি যে তোমরা পদত্যাগ করো দল থেকে। কেউ কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। যে জীবন কৃষ্ণ সাহা বাড়িতে মোবাইল পর্যন্ত ফেলে দিয়েছেন পুকুরে, যাতে তার ডকুমেন্ট না পায়। মানিকও আপাতত জামিনে আছেন, কিন্তু তাদের বলতে পারছে না। পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে আছেন, উনি দল থেকে সাসপেন্ড হয়ে আছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কি বলা যাচ্ছে যে আপনি ছেড়ে দিন বিধায়ক পদ? সেটা কিন্তু বলতে পারছে না এই সরকার। কারণ ওই যে বললাম, এটা দুর্নীতিতে একজন বা দুজন বা তিনজন কেউ করেনি। তো এবার কোথা থেকে আসবে সেটা আঁচ করতে পারছে, ঝড়টা আসবে, মারাত্মক আকারে উঠবে, সেটা মোকাবিলা কোন পথে করবে এবার কিন্তু বলা যাচ্ছে না। এখানেই শেষ না। এবার যোগ করুন 8ই এপ্রিল, আমরা সবাই তাকিয়ে আছি ধর্মাবতারের দিকে, প্রধান বিচারপতির দিকে, সঞ্জীব খান্নার দিকে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল যে অতিরিক্ত শূন্য পদ, ক্যাবিনেটকে বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং তাদের ইন কাস্টাডিতে রেখে জেরা করা। সেদিনে সভাপতিত্ব করেছিলেন 22 সালে যে ক্যাবিনেট মিটিং এ অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করা হয়েছিল 6,000, মুখ্যমন্ত্রী এবং সেখানে সমস্ত মন্ত্রীরা ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন বলে বুঝতে পারছেন 8 তারিখ রায় যদি সম্পূর্ণভাবে সিবিআই তদন্তের দিকেই যায়, এবং এখনো পর্যন্ত প্রধান বিচারপতি যেভাবে যে দ্রুততায় উনি এই দুর্নীতির পাহাড়কে দূরে সরাতে চাইছেন, ফলে আমরা আশায় বুক বেঁধে আছি তারপর কি হবে। ফলে অভয়ার ঝড় আপাতত স্থিমিত হলেও এই 26,000-এর কান্না, সেই 26,000-এর হাহাকার সরকারের উপর সত্যি কি পাথর চাপা দিয়ে দেবে না? আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।